প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বুকে ব্যথা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান 1971 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গাই জেলায় জন্মগ্রহণ করেন তিনি। 1997 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তৌফিকুর রহমান। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমডি ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আমরা বুকে ব্যথার কথা বলি, এই ব্যথাটি আসলে বুকের কোন জায়গায় হয়ে থাকে? বুকে ব্যথা অনেক কারণে হতে পারে। বুকে ব্যথা মানেই যে হার্টের কারণে তা না, অনেক কারণে বুকে ব্যথা হতে পারে। আবার হার্টের ব্যথা হলেই যে শুধু বুকে ব্যথা হবে তাও না, অন্য কোনোভাবেও আবার সমস্যাটা আমাদের কাছে আসতে পারে বুকে ব্যথা ছাড়াও। শুধু যে বুকে ব্যথাই হবে তা না, হার্টের কারণে অন্য সমস্যা হতে পারে। এখন বুকে ব্যথা যদি এরকম হয়, যদি হয়তো বুকের মধ্যে আমরা যদি বলি অনেক স্ট্রাকচার আছে। আমাদের হার্ট আছে মাঝখানে, হার্টের চারিপাশে পর্দা আছে যেটা আমরা পেরিকার্ডিয়াম বলি। তারপর হচ্ছে দুই পাশে ফুসফুস থাকে, ফুসফুসের মধ্যে পর্দা থাকে, আমরা প্লুরা বলি। এবং এটাকে কাভার করে নিয়ে আমাদের কি থাকে, এটা হলো যে মাংসপেশি থাকে, হাড় থাকে, তার উপরে স্কিন থাকে, এবং এর পিছে পিছে যেটা আছে আমাদের খাদ্যনালী থাকে। এবং এই যে চারিপাশে বলি যে বুকের চারিপাশে, এখানে একদিকে লিভার থাকে, পিত্তথলি থাকে, গলব্লাডার থাকে, একদিকে স্টমাক থাকে, নিচে প্যানক্রিয়াস থাকে বা অগ্নাশয় থাকে। এই যে বিভিন্ন স্ট্রাকচার আছে, এর যে কোনো যে সমস্যা হলে আমার বুকে ব্যথা হতে পারে। এখন আমার বুকে ব্যথা এটাই গুরুত্বপূর্ণ হলে হার্টের থেকে হচ্ছে কিনা, অর্থাৎ আমার এই যে বুকে ব্যথাটা হলো, এই বুকে ব্যথার আমার ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে কিনা, এইটা হলো গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন ধরনের বুকে ব্যথা হলে আমার অ্যালার্মিং সাইন বলে, রেড ফ্ল্যাগ সাইন, যে আমার এই জিনিসটুকু এখন আমাকে অবহেলা করা যাবে না, আমাকে হাসপাতালে যেতে হবে। এখন যদি এরকম আছে যে আমার হঠাৎ করে, যেটা আমরা হার্ট অ্যাটাকের যদি আমরা বলি, যে হঠাৎ বুকে তীব্র ব্যথা হচ্ছে এবং বুকের মাঝখানে ব্যথা হচ্ছে, রুগী এভাবে দেখায় হাত দিয়ে বুকের মাঝখানে ধরে, অথবা এরকম দুই হাত দিয়ে ধরে বুকের মাঝখানে ব্যথা হচ্ছে, এবং এই ব্যথাটার সাথে সাথে শরীরে ঘাম হচ্ছে বা রুগী অনেক সময় বমিও করতেছে, এবং দেখা যাচ্ছে রুগীর হয়তো মধ্যবয়সী বা রুগীর হলো বেশি বয়স্ক মানুষ এরকম, অথবা সাথে সাথে রুগীর হলো কিছু রিস্ক ফ্যাক্টর আছে। রিস্ক ফ্যাক্টর বলতে আমরা বুঝি যে ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, রুগী ধূমপান করে, রুগীর কোলেস্ট্রলের মাত্রা বাড়তি, রুগী হলে একটু ওজন বেশি, যদি এরকম থাকে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুগীর ফ্যামিলি হিস্ট্রি আছে, অর্থাৎ রুগীর আব্বা আম্মা ভাই বোন চাচা মানে নিকটাত্মীয় যারা আছে, আমরা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলি, তাদের কারণে কারণে হার্টের সমস্যা আছে। এখন হার্টের সমস্যা বলতে আমরা কি বুঝি, যে কারো হার্ট অ্যাটাক হয়েছে, কারো বাইপাস করা আছে, কারো রিং বসানো আছে, অথবা এমন হতে পারে হঠাৎ করে ফ্যামিলিতে নিকটাত্মীয়ের কারো সাডেন ডেথ আছে, সাডেন ডেথ হঠাৎ করে মারা গেছে, সে কখন 55 বছর বয়স বা তার চেয়ে কম বয়সে মারা গেছে হঠাৎ করে। যদি এরকম হিস্ট্রি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে গুরুত্ব দিতে হবে এই যে বুকে ব্যথাটা হচ্ছে, এবং এর সাধারণত এরকম ব্যথা আগে কখনো সে ফিল করে নাই, এরকম যদি না, এবং কোনো কোনো ক্ষেত্রে রোগীর এরকম বলে যে এমন তীব্র ব্যথা হচ্ছে যে মনে হচ্ছে আমি যে মরে যাচ্ছি। যদি এরকম ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই ইমিডিয়েটলি হাসপাতালে যেতে হবে, কারণ এই ক্ষেত্রে হলো তার হার্টের থেকে বা হার্ট অ্যাটাক থেকে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। আবার একটা ধরনের ব্যথা, এটা আমরা অ্যাকুট কন্ডিশন যেমন বললাম, অ্যাকুট করোনারি সিনড্রোম যেমন আমরা বললাম, আর এক ধরনের হার্টের ব্যথাই হচ্ছে, সেটা আমরা ক্রনিক করোনারি সিনড্রোম বলি বা ক্রনিক স্টাবল অ্যাঞ্জাইনা বলি অনেক সময়। অর্থাৎ এই সব রোগীর ক্ষেত্রে হলো আমাদের হয়তো হাসপাতালে ভর্তি এই মুহূর্তে যেতে হবে না, কিন্তু যেটা তার ব্যথাটা হচ্ছে তার হার্টের থেকে হতে পারে। কিভাবে? আমি বুকের ব্যথা হচ্ছে মাঝখানে, কখন হয়? আমি হাঁটতে গেলে, সিঁড়িতে উঠতে গেলে, আমি ভরা পেটে হাঁটতে গেলে, বা আমি একটু পরিশ্রম করতে গেলে, বা ইভেন কখন কখন স্ট্রেসের পরে আমার অ্যাংজাইটি টেনশন, এরপরে আমার বুকের মাঝখানে চাপ দিয়ে ধরে, বুকের উপরে চাপ দিয়ে ধরে। চাপটার মধ্যে ব্যাখ্যা করে রুগী এরকম যে আমার মনে হয় বুকে পাথর চাপা দিয়ে আছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের বইতে লেখা থাকে যে হাতি যেমন বুকের উপর পা দিলে, ওকে পা দিলে যেমন মনে হয় বুকের উপর চাপ দিয়ে আসতেছে, চাপ দেওয়ার ধরনের এরকম হয়, এবং তখন দেখা যাচ্ছে শরীর থেকে তার ঘাম হচ্ছে, ওই মুহূর্তে তার বমি ভাব হতে পারে। যদি এরকম হয়
তাহলে সে ধরে নিতে হবে সেটা হার্টের ব্যথা হচ্ছে, মানে ক্রনিক স্টেবল এনজাইনা, সে এক্সারসাইজ। আর সবচেয়ে রোগীরা যেটা বলে যে আমি হাঁটতে শুরু করছি, আমি সিঁড়িতে উঠতেছি বা কিছু দূর হাঁটার পর আমার বুকে চাপ দিচ্ছে, আমি আবার একটু দাঁড়ায় যাচ্ছি, আমি রেস্ট নিচ্ছি, আমার বুকের চাপটা আমার ভালো হয়ে যাচ্ছে, আমি ভালো আবার আবার যখন আবার পরিশ্রম করতেছি কিছু দূর করার পরে আমি আবার বুকে চাপ অনুভব করতেছি, এইভাবে ঠিক এটাকে বলতেছি আমরা ক্রনিক স্টেবল এনজাইনা। ক্রনিক হয়তো এই রোগী এই মুহূর্তে হয়তো হাতে ভর্তি করতে হবে না, কিন্তু তার ভিতরে হয়তো ব্লকজনিত হৃদরোগ আছে, তার হয়তো অন্যান্য চিকিৎসা লাগবে, ওষুধ লাগবে বা কোনো প্রয়োজনে ইন্টারভেনশন এনজিওগ্রাম বা অন্য চিকিৎসা লাগবে। কিন্তু যার অ্যাকুট করোনারি সিনড্রোম হয়েছে বা অ্যাকুট হার্ট অ্যাটাক হয়েছে, ওই যার বলে তীব্র বুকের ব্যথা হচ্ছে, অনেক সময় রুগী বলে স্প্রে নিলে। এখন স্প্রে নেওয়ার ক্ষেত্রে যে রুগী বলে স্টেবল এনজাইনা, অর্থাৎ রুগী হলো পরিশ্রম করলে বুকে ব্যথা হয়, এই রুগী জিম্বা স্প্রে নিচ্ছে বলে সঙ্গে সঙ্গে আমার বুকের ব্যথা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যার হার্ট অ্যাটাক হয়েছে সেই রুগীরা যে স্প্রে নিচ্ছে তো বলে যে আমার তো বুকের ব্যথা ভালো হচ্ছে না, এবং বুকের ব্যথা দেখা যাচ্ছে 30 মিনিট বা তার চেয়ে বেশি বুকের ব্যথা হচ্ছে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার নিকটস্থ কার্ডিয়াক হসপিটালে তাকে ট্রান্সফার হতে বা কার্ডিয়াক হসপিটালে যেতে হবে। একান্ত যদি কার্ডিয়াক হসপিটালে না হয়, যেমন আমি গ্রামে থাকি, আমি কার্ডিয়াক হসপিটাল কই পাবো? সেক্ষেত্রে আমার নিকটস্থ যে সদর হাসপাতাল বা হেলথ কমপ্লেক্স যদি থাকে, তো সেখানে হেলথ কমপ্লেক্স আমাকে যেতে হবে, উপজেলা হেলথ কমপ্লেক্স। গেলে আমার লাভ কি ওখানে? অ্যাটলিস্ট গেলে এই ব্যথা নিয়ে গেলে আমার অ্যাটলিস্ট ওখানে সব জায়গায় ইসিজি করাটার ব্যবস্থা থাকবে, অথবা একটা ট্রোপোইনাই রক্তের পরীক্ষা বলি, ট্রোপোইনাই আমার যদি বুকে ব্যথা 4 ঘন্টা বা তার চেয়ে বেশি হয় তাহলে, অথবা ইসিজি আমার কিছু চেঞ্জ আসবে, ইসিজিতে আমাদের হার্ট অ্যাটাক হলে স্পেসিফিক কিছু চেঞ্জ আসে। আর রক্তের পরীক্ষাটা করলে যে ট্রোপোইনাই পরীক্ষা বললাম, এই ট্রোপোইনাই পরীক্ষায় কিছু চেঞ্জ আসবে যদি 4 ঘন্টা পরে করি। করার পরে যদি এটা বাড়তি থাকে রক্তের রিপোর্ট এবং ইসিজি চেঞ্জ থাকে, তাহলে যেটা হবে ওর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের কিছু ওষুধ আছে স্পেশালি যেটা আমার কিছু অ্যাটাকের মাত্রা কমাবে, যেমন ইকোস্প্রিন জাতীয় ওষুধ আছে, ক্লোবিডোগ্রাল জাতীয় ওষুধ আছে, স্ট্যাটিনের ধরনের ওষুধ আছে। এটা আমার ডাক্তার যারা আছে হেলথ কমপ্লেক্সে এদের ট্রেন্ড আপ করা, এরা জানে যে আমার এই মুহূর্তে কী চিকিৎসা করতে হবে, ওরা চিকিৎসা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে সে কী করবে, হয় সদর হাসপাতালে বা নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের মোটামুটি এখন যত মেডিকেল মানে মোটামুটি জেলা লেভেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেল কলেজ হসপিটাল আছে, টারশিয়ারি লেভেলে, এবং সদর হাসপাতালে আছে বা আমাদের এই ব্যবস্থা আছে, অ্যাটলিস্ট শিশু আছে, অথবা কার্ডিওলজি ডিপার্টমেন্ট আছে। কার্ডিওলজি ডিপার্টমেন্ট থাকলে সুবিধা কি আছে, এই রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সদর হাসপাতালে বা কার্ডিওলজি মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে যাবে, তখন শিশুতে ভর্তি হবে। সে শিশুতে ভর্তি হলে হার্ট অ্যাটাকের চিকিৎসার ক্ষেত্রে আমরা 2 ধরনের চিকিৎসা দিই। এই যে বিশেষ করে হার্ট অ্যাটাক কেন হয়, এই যে আমার হার্টের যে রক্তনালীগুলো আছে, রক্তনালীর মধ্যে রক্ত চাকা জমাট বাঁধে, রক্ত জমাট বেঁধে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়, বলে হার্ট মাসেল ড্যামেজ। সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে শুনবো, তার আগে আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে এই যে বুকে ব্যথার কথা আমরা বলছি, সেই বুকে ব্যথার ধরনটি কেমন হবে? কারণ কেউ কেউ বলছেন চাপ দিয়ে ব্যথা হচ্ছে, কারো ক্ষেত্রে সেই ব্যথাটি হচ্ছে আবার চলে যাচ্ছে, কারো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যথা হচ্ছে কিছুক্ষণ থাকছে আবার সেটি চলে যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে এটিও আমাদের কাছে এসে বলেন যে কিছুক্ষণ পরিশ্রম করার পর ব্যথা হচ্ছে, আবার কেউ কেউ এটি বলে থাকেন যে না, তিনি বসে আছেন, রেস্টে আছেন, ব্যথা হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের লক্ষণ উপসর্গ কার ক্ষেত্রে আসলে কেমন? এখন ওই যে আমরা 2 ধরনের কথা বলছি, একটা হলো অ্যাকুট করোনারি সিনড্রোম মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়া, আর একটা হলো যে তার হার্টের সমস্যা আছে, ব্লকজনিত হৃদরোগ আছে, কিন্তু সেটা স্টেবল এনজাইনা বা সে হলো। এখন স্টেবল এনজাইনা সাধারণত কখন হয়, আমরা বসে থাকা অবস্থা বা রেস্টও তার ব্যথা হতে পারে, ঘুমের মধ্যে হতে পারে। বলে না সে ঘুমাইছিল, হঠাৎ করে বুকে তীব্র ব্যথা হয়েছে, ঘুম থেকে উঠে সে দেখে যে তার হার্ট অ্যাটাক হয়েছে, এরকম হতে পারে। এটা হলো ক্রনিক স্টেবল এনজাইনা। আর ইয়েতে অথবা পরিশ্রমের ক্ষেত্রে আমি হাঁটতে যাচ্ছি, সিঁড়িতে উঠতে যাচ্ছি, আমার হলো বুকে ব্যথা হইতে পারে। তো সাধারণত যেটা আছে যে রেস্টে যদি ব্যথা হয়, অথবা যদি আমার হলো ঘুমের মধ্যে যদি ব্যথা, সাধারণত এটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হয়ে থাকে ইউজুয়ালি। আর যদি আমরা পরিশ্রম করতে গেলে বা সিঁড়িতে উঠতে গেলে, ভারী কাজ করতে গেলে যে ব্যথাটা হয়, সেটা আমরা বলি স্টেবল এনজাইনা। অর্থাৎ আমার হলো ব্লকজনিত হৃদরোগ আছে, কিন্তু ওই অ্যাকুট অ্যাটাক যেটা আছে সেটা এখনো হয় নাই, এটা আমার এক্সারশনে পরিশ্রম করলে আমার সঙ্গে ব্যথা হয়। এই দুইটা, অর্থাৎ একটা এক্সারসাইজ করলে বা একটা ভারী কাজ করলে আমার ব্যথা হচ্ছে, সেটা সাধারণত ক্রনিক স্টেবল এনজাইনা। আর আমি বসে আছি, অথবা আমি শুয়ে আছি বা ঘুমে আছি বা রেস্টে আছি, আমার বুকে তারপরেও ব্যথা করতেছে, এটা সাধারণত আমার আনস্টেবল এনজাইনা, বা এটাকে বলতেছি আমরা অ্যাকুট করোনারি সিনড্রোম, অর্থাৎ তার হার্ট অ্যাটাকের কন্ডিশন যেটা আমরা বলি অ্যাকুট করোনারি সিনড্রোম মানে হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকের ব্যথা। এইভাবে সাধারণত আমরা ডিফারেন্সিয়েট করি। আর এই যে বুকের ব্যথার এই যে যেটা বলে যে আবার ব্যথা হচ্ছে আবার চলে যাচ্ছে, এটা হার্ট অ্যাটাকের ক্ষেত্রে হইতে পারে। কিন্তু যেটা আমাদের হচ্ছে পরিশ্রম করলে আমার বুকে ব্যথা হচ্ছে, আমি রেস্ট নিলে কমতেছে,
আবার পরিশ্রম করলে আমার বুকে ব্যথা হচ্ছে, অথবা আমার স্প্রে দিলে বুকের ব্যথা ভালো হয়ে যাচ্ছে। এইটা সাধারণত ক্রনিক স্টাবল এনজাইনা বা ক্রনিক অ্যানজাইনা বলতে যেটা বোঝায় সেটার জন্য সাধারণত হয়। অর্থাৎ হলো যেটা আমার হয়তো ব্লকজনিত হৃদরোগ আছে কিন্তু এখন অ্যাটাক হয়নি, অ্যাটাকে হওয়ার পর্যায়ে যায়নি হয়তো, সেটার জন্য এরকম ব্যথা হতে পারে। রোগীরা কিন্তু চিকিৎসকদের কাছে এসে বারংবার একটি জিনিস জিজ্ঞেস করে থাকেন যে এই যে বুকে ব্যথা হচ্ছে সেটি কি আসলে অ্যাসিডিটির কারণে কিনা, নাকি আসলে বুকে ব্যথা হচ্ছে হৃৎপিণ্ডের কারণে, সেটি আসলে দর্শকদের বুঝবার কোনো উপায় রয়েছে হ্যাঁ কিনা? হ্যাঁ, যদি এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাকে এটা ডিফারেন্সিয়েট করে জানতে হবে যে এটা কি হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে তো আমাকে হাসপাতালে যেতে হবে ইমিডিয়েটলি, অথবা আমার অ্যাসিডিটির ব্যথা, গ্যাসের ব্যথা হতে হবে। তাহলে যদি আমি পার্থক্য করতে চাই, দেখা যাবে এই যে গ্যাসের ব্যথা ইয়ং কোনো পেশেন্টের হতে পারে, আচ্ছা, দুই হতে পারে যে কোনো জায়গা যে কোনো সময় যে রোগীর আগেও ব্যথা হয়েছে, এখনও ব্যথা হচ্ছে, এমন না যে ফার্স্ট টাইম ব্যথা হচ্ছে, তাও নাও হতে পারে যে ব্যথা হচ্ছে। তিন নম্বর, অনেক সময় দেখা যায় যে বুকের মাঝখানে যেটা হচ্ছে মাঝখানেও ব্যথা হতে পারে, আবার পেটেও ব্যথা হতে পারে, আপার অ্যাবডোমেন যেটা বলি আমরা, যেহেতু অ্যাসিডিটি পাচ্ছে আপার অ্যাবডোমেন, এবং দেখা যায় যে একটু চোকা ঢেকুর মতো হতে পারে, আবার মনের মধ্যে কিছু মনে হচ্ছে উপরের দিকে উঠে আসতেছে, সেরকম ধরনের হতে পারে। অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে বা অমিপ্রাজল জাতীয় ওষুধ খেলে বা আমরা পিপিআই বা প্রোটন পার মিনিটে এই জাতীয় ওষুধ খেলে এই ব্যথাটা কিছুটা রিলিভ হয়। এর সবচেয়ে ডিফারেন্সিয়েট করা যেটা হবে সেটা হলো সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা যেটা আমরা বলি বা অ্যাসিডিটির ব্যথা যেটা বলি, এটাতে ঘাম হয় না সাধারণত, আচ্ছা। কিন্তু হার্ট অ্যাটাকের যেটা হয়ে থাকে সেটা সাধারণত ঘাম হয়ে থাকে শরীর দিয়ে। এই ডাটা ডিফারেন্সিয়েট করতে হবে। আর সাথে সাথে হলো যে বয়স্ক মানুষ অথবা মধ্যবয়স্ক মানুষ, এবং তাকে ওই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সেইগুলো আছে, ডায়াবেটিস কন্ট্রোলে নেয়, উচ্চ রক্তচাপ কন্ট্রোলে, সাধারণত তাদেরই হার্ট অ্যাটাকের ব্যথা যেটা সেটা হয়ে থাকে। এখন সব কিছু মিলে যেটা আছে, এখন আবার একটা আছে যে অনেক সময় দুইটা ব্যথা কিন্তু কাছাকাছি থাকে, মানে ধরন কাছাকাছি। সুতরাং আমিও অনেক সময় যে মিস করতে পারি যে আমি মনে করছি, এবং রুগীরা সাধারণত অনেক সময় আমাদের হাসপাতাল, জাতীয় হৃদরোগ হাসপাতাল বা যে কোনো কার্ডিয়াক হসপিটালে যেতে দেরি করে। এই দেরি করার একটা অন্যতম প্রধান কারণ হলো রুগীর অ্যাটেন্ডেন্ট বা রুগী নিজে, অথবা সবচেয়ে হলো যে ফার্মেসিতে যায় অথবা জুনিয়র ডাক্তারের কাছে যায়, ওরা প্রথমে আপনার অ্যাসিডিটি হয়েছে আপনার। স্যার, বুকে ব্যথার ধরন যদি একই হয় হৃৎপিণ্ডজনিত এবং হচ্ছে অ্যাসিডিটির ক্ষেত্রে, তখন আসলে কি করবেন রোগীরা? হ্যাঁ, এখন যদি এর যেটা আছে মনে হচ্ছে যে হ্যাঁ বুকের ব্যথা আমি অ্যাসিডিটি মনে করতেছি, কিন্তু এই জন্য অ্যাসিডিটি মনে না করে নিকটস্থ হাসপাতালে যাওয়া ভালো। আপনি নিশ্চিত হয়ে আসেন যে এটা কি আপনার অ্যাসিডিটির ব্যথা নাকি আপনার হার্টের ব্যথা। কারণ হলো এই যে আমাদের যে জাতীয় হৃদরোগ হাসপাতাল বলেন অথবা কোনো কার্ডিয়াক হাসপাতাল আছে যেখানে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আলাদা কোনো ডিপার্টমেন্ট থাকে, ওসেক বলি আমরা। এখন এই যে ডিপার্টমেন্টের কাজই হলো যে আপনার যে হার্ট অ্যাটাক হয়েছে, যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে আপনাকে হাসপাতালে ভর্তি দিবে, যদি না হয়ে থাকে তখন আপনার অবজারভেশন রাখবে কিছুক্ষণ। অবজারভেশন রাখার পরে যদি আমরা নিশ্চিত হয়ে যায় এটা হার্ট অ্যাটাকের ব্যথা না বা হার্ট অ্যাটাক হয় না, এটা তো অন্য কোনো কারণে হয়েছে, তখন আপনাকে কি করবে, আমরা আউটডোরে দিয়ে দিই অথবা আপনাকে পরবর্তী ওষুধপত্র দিয়ে আমরা অন্য হসপিটালে বা অ্যাসিডিটি যেটা হচ্ছে এই কারণে। কেন বুকে ব্যথার ক্ষেত্রে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের পিত্তথলি পাথর যেটা আছে, পাথরের ব্যথা, পাথর থেকে ব্যথা হতে পারে, আমরা কোলিলিথিয়াসিস বা গলস্টোন বলি। হ্যাঁ, এখন যেটা হতে পারে, এখন এই জিনিসটুকু আসলে আমরা কখন দেখি বেশি, আমরা যা সাধারণত দেখা যাচ্ছে কোরবানি ঈদের পরে দেখা যাচ্ছে অনেক রুগী আসে যারা বুকে ব্যথা নিয়ে আসছে। এখন এই যে বুকে ব্যথা, ইয়ং ফিমেল বিশেষ করে বুকে ব্যথা নিয়ে আসছে, বুকে ব্যথা নিয়ে আসছে, আমরা হয়তো অন্যান্য পরীক্ষা ইসিজি ভালো আছে, ইকো ভালো আছে, বা এই যে ট্রোপিনাই পরীক্ষা করতে দিই, রক্তের পরীক্ষা ভালো আছে। এই রুগীদের ক্ষেত্রে সাধারণত অনেক সময় আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করাই। অনেক ক্ষেত্রে রুগীরা কনফিউজ হয় বা ভিন্ন ক্ষেত্রে, আমি আসলাম স্যারের কাছে বুকের ব্যথা নিয়ে, স্যার ইসিজি করালো ঠিক আছে, ইকো করালো, ইটিটি করালো, প্রয়োজন এনজিওগ্রামও করালো ঠিক আছে, কিন্তু আমার আল্ট্রাসোনোগ্রাম কেন করতে দিচ্ছে, এন্ডোস্কোপি কেন করতে দিচ্ছে? কারণ হলো বুকে ব্যথার একটা অন্যতম প্রধান কারণ হলো হার্টের ব্যথার পাশাপাশি পিত্তথলির মধ্যে পাথর, যেটা পাথরের ব্যথা বা আমরা যেটা আলোচনা অ্যাসিডিটির ব্যথা বা গ্যাস্ট্রিকের ব্যথা, যেটা সময় সময় এন্ডোস্কোপি প্রয়োজন হয়, অথবা এই যে পিত্তথলি পাথর দেখা জানার সময় আল্ট্রাসোনোগ্রামের প্রয়োজন হয়। বুকে ব্যথার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুকে ব্যথা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। সেহরি করা অফকোর্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন যেহেতু আমরা রোজা রাখছি, এই রোজার ভিতরে আমাদের প্রথম যেই শক্তি যোগানের যে সময়টি, সেটি কিন্তু সেহরির সময়।
আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জানি যে সেহরি যদি আমরা স্কিপ করি তাহলে কিন্তু আমাদের ধর্মীয় দিক থেকেও কিন্তু আমাদেরকে বলা আছে যে সেহরি অফকোর্স আমাদের করণীয় কি, যে আমাদেরকে অবশ্যই কিন্তু সেহরি করাটা সুন্নাত। তো সেক্ষেত্রে আমাদেরকে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করতে হয়, মনে রাখতে হবে যে প্রথম যে আমাদের মূল শক্তির যোগানটা, এই শক্তির যোগানটা যদি আমরা ভুল করে খাবারটা তৈরি করি, সারাদিনের লিস্ট যদি ভুল করে থাকি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সারাদিন আপনার দুর্বল লাগা, ক্লান্তিবোধ তৈরি হওয়া, মাথা ঘোরানো, সবচাইতে বেশি সমস্যা হয় ইফতারির পরে একদম শরীর ছেড়ে দেয়, আপনি কোনো কাজ করতে পারেন না, অনেক সময় ব্রেন কাজ করে না, এই বিষয়গুলো কিন্তু সবসময় হতে দেখা যায়। সো সেহরিতে আমরা মনে রাখতে হবে যে কিছু খাবার আছে যে খাবারগুলো কিন্তু আমাদেরকে রাখতে হবে এবং কিছু বাদ দিতে হবে। সেহরিতে খাবার খেতে হবে অবশ্যই একটা ব্যালেন্স ডায়েট, যেরকম থাকতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, অবশ্যই ভালো কিছু ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই জিনিসগুলো কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। মনে রাখতে হবে যে আমরা যেই তেলটা ব্যবহার করি সেটি কিন্তু অনেক সময় আমাদের বাংলাদেশে অনেকেই যেটি করি যে রাতেরবেলা বা সন্ধ্যার সময় ইফতারিতে যেই ভাজা একটা খাবার করেছিলাম সেই তেলটা দিয়ে সকালবেলা হয়তো সেহরিতে একটা ডিম ভাজি করে খেলাম। এই যে তেলটা আপনি রেখে দিয়েছেন, এই তেলটা দিয়ে যে আপনি খাবারটা তৈরি করলেন, এটি কিন্তু আপনার সারাদিনের একটা গ্যাস বা ব্লটিং হওয়ার কিন্তু খুব একটা চান্সেস তৈরি করে। অবশ্যই মাথায় রাখতে হবে যেই খাবারটি খাচ্ছেন সেটি যেন সহজপাচ্য হয়। সেহরির খাবার কখনোই এমন হবে না যে খুব বেশি ঝাল, মশলা, তৈলাক্ত অনেক খাবার, এই ধরনের কোনো কিছু কিন্তু সেহরিতে একদম সঠিক না। তো সেক্ষেত্রে আমরা যদি খাবারের পরিমাণটাকে একটু সিলেক্ট করি, যে আমরা সেহরিতে একটু পরিমাণ বেশি খেলাম, যেটা আমরা অনেক সময় আরও একটা যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা খুব তাড়াতাড়ি করে খাওয়ার একটা চেষ্টা করি, যে আর 10 মিনিট বাকি খুব তাড়াতাড়ি করে উঠলাম, তাড়াতাড়ি করে আমরা সেহরি খেয়ে নিলাম। এটি কিন্তু আমার মেটাবলিজম এবং ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু একদম একটা জটিল প্রসেস তৈরি করে ফেলে। আপনাদের প্রপার ওয়েতে খাওয়ার জন্য সবার আগে মাথায় রাখতে হবে একটু সময় নিয়ে, হাতে সময় নিয়ে উঠেন। যখন একটু সময় নিয়ে উঠবেন, আপনি কিন্তু কি খাচ্ছেন, আপনার শরীরটাও কিন্তু বোঝার একটা ব্যাপার আছে, যে উঠেই যদি আমরা খাওয়া শুরু করি, সেহরিটা কিন্তু একটা ঘুমের পরে কিন্তু হঠাৎ করে খাওয়াটা। সো সেক্ষেত্রে আপনি যদি ঘুম থেকে উঠলেন, 5 মিনিট একটু হাঁটাহাঁটি করলেন, হালকা একটু ওয়ার্কআউট করে নিলেন, তারপরে যখন আপনি খাবারটা খাবেন, দেখবেন যে আপনার শরীরটা কিন্তু এই পুরো খাবারটা নেওয়ার মতো রেডি তৈরি হয়ে যাবে। এই রেডিটা যদি না হয়, আপনি যদি খাবারটা শরীরে দেন, আসলে ডাইজেস্টিভ সিস্টেমটাও কিন্তু প্রপার ওয়েতে কাজ করে না। সো অনেকেই যেটা করে, যেটা আমি হয়তো এর আগেও সবসময় বলে থাকি, যে চা কফির ব্যাপারটা, সেহরিতে কিন্তু আমাদের কিছু ভুলের ভিতরে, যেমন ঝাল মশলার কথা বললাম, অতিরিক্ত তেলের কথা বললাম, যে চা কফিটাও কিন্তু এরকমই একটা ব্যাপার যে ডিহাইড্রেটেড করতে খুব সাহায্য করে। সো সেহরি যারা করেন না তারা যেরকম ভুল করেন, সেহরিতে ভুল খাবার খাওয়াটাও কিন্তু শরীরের জন্য খুব বেশি ব্যাড এফেক্ট ফেলে। সো অবশ্যই মাথায় রাখতে হবে যারা রোজা রাখছেন তারা অবশ্যই, যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, ইভেন তো যারা প্রেগনেন্ট মাদার, তাদের ক্ষেত্রে যদি তারা এমন করেন যে যারা রোজা রাখছেন, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নিতে হবে। কিন্তু যদি আপনি রোজা রাখেন, অবশ্যই স্কিপ করা যাবে না, সেটি হলো সেহরি। এই যে আমাদের হৃৎপিণ্ড কিংবা হার্ট কিংবা অনেক ক্ষেত্রে অনেকে আবার মনও বলে থাকেন, এই হৃৎপিণ্ডকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? সুস্থ রাখতে গেলে এটা অনেক সময় আমরা বলি যে ভ্যাকসিনের মতো, টিকা যেমন আমার রোগ হবে না, তেমনি আমিও চাবো প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ আমার হার্টের রোগ হবে না, আমার হার্টে ব্লক হবে না। এখন ব্লক না হওয়ার জন্য বা হার্টের অ্যাটাক না হওয়ার জন্য বা হার্টের কোনো রোগ না হওয়ার জন্য যেটু করতে হবে, কয়েকটা বিষয় আমাকে প্রথমে জানতে হবে কী কী কারণে আসলে এই হার্টের রোগ হয়। সেক্ষেত্রে আমাদের যেটা আমরা আলোচনা রেখেছি রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো ব্লকজনিত হৃদরোগ করে। যেমন একটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডায়াবেটিস যদি আমার কন্ট্রোল না থাকে, যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি আমি ধূমপান করি, যদি আমার ওজন বেশি থাকে, আমি সেডেন্টারি লাইফ স্টাইল, বসে বসে কাজ করি আমি সারাদিন, আমি মুভমেন্ট কম করি, এইগুলো সাধারণত আমার রিস্ক থাকবে। অথবা বর্তমানে আরও কিছু কিছু ব্যাপার আছে, যেমন শব্দ দূষণ, তা আবার বায়ু দূষণ, যেটা যে বলা আছে যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে বেশি বায়ু দূষণ ইয়ার আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে, যেমন বায়ু দূষণ, এটা প্রোটেকশনের উপায় কি, আমি কীভাবে চলো, আমাকে তো বাইরে বেরোতে হবে, প্রয়োজনে যে মাস্ক পরতে পারি আমি, হ্যাঁ আমি মাস্ক পরলে ডেফিনেটলি আমার ওই যেটা বাতাস যাবে সেটা ফিল্টার্ড হয়ে বাতাস যাবে, ফলে যে ময়লা যেগুলো থাকবে, যেগুলো আমার শরীরে যে লিড টিড বিভিন্ন ক্ষতি করতে পারে, সেগুলো আমাদের শরীরের মধ্যে কম যাবে। এটার থেকে বাঁচতে পারি। শব্দ দূষণ তো পৃথিবীতে যে পরিমাণে আমাদের গাড়ি হর্ন বাজে,
বা অন্যান্য শব্দ পৃথিবীর কোথাও সব আসলে ধরনের দূষণের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নিতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুকে ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কোমর ব্যথা সত্যিকার অর্থ যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যায় 25টা কারণ আছে এই কোমর ব্যথা। দেখা যায় যে আরও বহুবিধ কারণ এখানে আছে। যেমন যদি বলি যে এটা জেনারেল সার্জনও ডিল করে, এবং দেখা যায় যে প্যানক্রিয়াসে বা কোনো প্যাথোলজি হলে তাহলেও কোমরে ব্যথা হয়। গাইনোকোলজিস্টও এটা ডিল করে। যদি দেখা যায় যে তাদের পিউডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয় তাহলেও কোমরে ব্যথা হয়। তবে সবচাইতে বেশি যে কারণে কোমরে ব্যথাটা নিয়ে মানুষ অস্থির এবং মানুষ খুবই এটাকে পর্যালোচনা করে থাকে, সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। এবং মেকানিক্যাল ব্যাক পেইন হচ্ছে সাধারণত আমরা যেটা সবাই জানি, সেটা হচ্ছে দুটা ডিস্কের মাঝখানে, দুটা হাড়ের মাঝখানে যে ডিস্কটা আছে এটা প্রোল্যাপস হতে পারে, এটা একটা। 2 নম্বর হচ্ছে হাড়ও ডিসপ্লেসমেন্ট হতে পারে, যেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থিসিস। তাহলে এই দুটো কারণে সাধারণত যেটা হয়, নার্ভের উপর কম্প্রেশন পড়ে এবং সেই নার্ভ কোমর থেকে আস্তে আস্তে পিছন দিক হয়ে পায়ে ছড়িয়ে যায়। এটাই সবচেয়ে বেশি বড় কারণ। কিন্তু আরও কারণ আছে, যেমন যদি কোমরের ভিতরে অ্যাঙ্কালোসিস হয় বা রিউমাটয়েড আর্থ্রাইটিস অফ দ্য স্পাইন হয়, সেটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।